হ্যালো এভরিওয়ান, পলিটি চ্যাপ্টার ওয়াইজ সিরিজের আজকে 8 নম্বর ক্লাস। এই ক্লাসে আমি ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকার চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এর আগে দেখো 7টা ক্লাস করানো হয়েছে, দেখতে পাচ্ছ পরপর চ্যাপ্টার অনুযায়ী আছে। তো তোমরা যারা দেখোনি, ক্লাস শেষে প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আজকের এই ক্লাসটা তোমাদের এক্সাম পার্সপেক্টিভে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ সেন্ট্রাল এবং স্টেট যে কোনো এক্সামে পলিটির এই টপিক থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসছে দেখা যায়। আমি অনেকগুলো বই ঘেঁটে আজকের এই কোশ্চেনগুলো কালেক্ট করেছি। এই ক্লাসে টোটাল 30+ প্রশ্ন আলোচনা করব। প্রতিটা প্রশ্নই দেখবে প্রিভিয়াস ইয়ারের কোনো না কোনো এক্সামে আসা প্রশ্ন। সুতরাং ক্লাসটা একটু মন দিয়ে দেখো, যেগুলো অজানা ইনফরমেশন পাবে সেগুলো অবশ্যই নোট করতে থাকো। ক্লাসটা যদি ঠিক মতো দেখো, আমি আশা করছি এই টপিক থেকে আর কোনো প্রশ্ন তোমাদের আটকাবে না। আজকের প্রথম প্রশ্ন দেখো, মৌলিক অধিকার হলো, 4টে অপশান দেখো, জাস্টিসেবল, নন জাস্টিসেবল, ফ্লেক্সিবল আর রিজিড। খুব কমন একটা প্রশ্ন, যার উত্তর হবে অপশান এ, জাস্টিসেবল, অর্থাৎ ন্যায়সঙ্গত। মৌলিক অধিকারটা কি? এই অধিকার হলো আমরা ভারতীয়দের বেঁচে থাকার কিছু অধিকার, বেসিক হিউম্যান রাইটস, যেগুলো কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানে বর্ণনা করা আছে কী হিসাবে, মৌলিক অধিকার হিসাবে। আর আমাদের মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয়ে যায় বা লঙ্ঘন হয়ে যায়, তো সেটার এগেনস্টে আমরা উচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে যেতে পারবো। সেই জন্যই এই ফান্ডামেন্টাল রাইটসকে জাস্টিসেবল বলা হয়। বাংলা মানে কি? ন্যায়সঙ্গত বা বিচারযোগ্য। অর্থাৎ তোমার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে তুমি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারবে। খুব কমন প্রশ্ন, এটা তোমরা নোট করে রাখো। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলো ব্যাখ্যা করা হয়েছে? গত দুটো ক্লাস রিকল করার চেষ্টা করো। পার্ট 1 করানো হয়েছে, সেখানে কি বলা ছিল? ভারতের বিভিন্ন রাজ্য এবং ইউটি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে বর্ণনা। তারপর গত ক্লাসে কি করিয়েছিলাম? পার্ট 2, এটা ছিল সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব বিষয় নিয়ে। আজকের ক্লাস হচ্ছে পার্ট 3, এটা কি? ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি, পার্ট 3। নিচের কোন অনুচ্ছেদের অধীনে ভারতীয় সংবিধান নাগরিকদের মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়? ইংলিশটা দেখো, আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারান্টিজ ফান্ডামেন্টাল রাইট টু দ্য সিটিজেন্স। আবারও মনে করে দেখো, পার্ট 1 যেটা করানো হয়েছিল স্টেট এবং ইউটি, সেখানে 1 থেকে 4 পর্যন্ত আর্টিকেল আলোচনা করেছিলাম। গত ক্লাসে কি ছিল? পার্ট 2, আর্টিকেলগুলো মনে করে দেখো 5 থেকে 11 পর্যন্ত। আর আজকের ক্লাস হচ্ছে পার্ট 3, এটা স্টার্ট কত থেকে হবে? 12 থেকে, চলবে কত? 3 বারে 36 না হয়ে 1 কমিয়ে দেবে, 35 পর্যন্ত। তাহলে 4টে অপশান দেখো, সঠিক উত্তর হবে আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত। এবার দেখো, এই যে 12 থেকে 35 পর্যন্ত আর্টিকেল আছে, এই আর্টিকেলগুলোর মধ্যে 6 ধরনের মৌলিক অধিকারের কথা বলা আছে। তো সেগুলো পরপর আমি আলোচনা করব। আর্টিকেল কি বললাম? 12 থেকে 35 পর্যন্ত। এবার দেখো, যে 6 ধরনের মৌলিক অধিকারের কথা বলা আছে সেগুলো পরপর তোমাদের জানতে হবে। প্রথমটা কি আছে? 14 থেকে 18 পর্যন্ত। কিসের অধিকার? সাম্যের অধিকার। সাম্য মানে সমান। ইংলিশ টার্মটাও মনে রাখবে, রাইট টু ইকুয়ালিটি। টোটাল কতগুলো আর্টিকেল হলো? 5টা, 14টা ইনক্লুড হচ্ছে। এরপর দেখো 19 থেকে 22, কতগুলো আর্টিকেল? 4টে। কি নিয়ে বলছে? স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম, 4টে আর্টিকেল। এরপরে কি আছে? 23-24, সেটা কিসের অধিকার? শোষণের বিরুদ্ধে অধিকার, বা কোনো বইতে এমনও পেতে পারো শোষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অধিকার। ইংলিশটাও মনে রাখবে, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। কটা আর্টিকেল আছে? 2টো। নেক্সট দেখো 25 থেকে 28, ধর্মীয় স্বাধীনতার অধিকার,
রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, এখানে কটা আর্টিকেল আছে? 4টে। এরপর দেখো 29-30 শিক্ষা ও সংস্কৃতির অধিকার, ইংলিশটাও দেখো কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। তাহলে দেখো 5 ধরনের অধিকার পেয়ে গেলাম। আমি কি বললাম, বর্তমানে টোটাল 6 ধরনের অধিকার আছে। আর একটা কি, 32টা। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, ইংলিশটা খুব ভালোভাবে মনে রাখবে, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। এবার অনেকের মনে হতে পারে এখানে তো আরেকটা অধিকার দেখছি, এটা কোথায় গেল? তো এটা 1978 সালে রিমুভ করে দেওয়া হয়। আগে 31 নম্বর আর্টিকেলে ছিল। অধিকারটা কি ছিল? সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি। কিন্তু 1978 সালের পর থেকে সেটা লিগ্যাল রাইট হয়ে যায়। পরের প্রশ্নে আসছে এটা। এখন দেখো মেন যে 6 ধরনের মৌলিক অধিকারের কথা বললাম সেগুলো তোমাদের মনে রাখতে হবে। প্রথমে রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18, রাইট টু ফ্রিডম 19 থেকে 22, 23-24 হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। এরপর আছে ধর্মীয় অধিকার 25 থেকে 28, তারপর আছে 29-30 শিক্ষা সংস্কৃতির অধিকার, আর শেষে আছে 32 রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। এগুলো বারবার লিখে লিখে পড়তে হবে, নাহলে তোমরা ভুলে যাবে। এবার এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ফান্ডামেন্টাল রাইট এই ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো তার উত্তর হবে ইউএসএ। আমেরিকার কনস্টিটিউশনে এটার নাম আছে বিল অফ রাইটস, এটা আপনি জেনে রাখো। তো সেই অধিকারগুলোকে আমরা নতুন নাম দিয়েছি, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার। আরেকটা খুব ভালো প্রশ্ন আছে যে ভারতীয় সংবিধানের ম্যাগনা কার্টা কাকে বলা হয়? খুব ভালো প্রশ্ন। তো তার উত্তর হবে ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার। আচ্ছা, এই ম্যাগনা কার্টা এই ওয়ার্ডটা সর্বপ্রথম কারা ইউজ করেছিল? ইউরোপিয়ানস। একটা ছোট স্টোরি মনে রাখো, 14 শতকের দিকে তখন রাজা ছিলেন জন 5, খুব সম্ভবত জন 5ই ছিলেন। তো ওনার কাছে ওনার প্রজারা গিয়ে কিছু অধিকারের দাবি করেন। তো সেই প্রজাদের অনুরোধে রাজা 5ম জন একটা চার্টার তৈরি করেন, যা ইউরোপের ইতিহাসে ম্যাগনা কার্টা নামে পরিচিত। এটা একটা ল্যাটিন ওয়ার্ড। প্রথম শব্দটা কি আছে? ম্যাগনা। ম্যাগনা মানে হচ্ছে সুপ্রিম অথরিটি, আর কার্টা মানে হচ্ছে চার্টার বা ল বা রুলস। তাহলে সুপ্রিম অথরিটির যে ল সেটাকে ম্যাগনা কার্টা বলা হয়। আর ভারতীয় সংবিধানের ম্যাগনা কার্টা কাকে বলছে? ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকারকে। মৌলিক অধিকার কত নম্বর পার্ট? 3 নম্বর পার্ট। আর্টিকেল 12 থেকে 35 কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইউএসএ। তো এই পয়েন্টগুলো তোমরা নোট করে রেখো। এবার পরের প্রশ্নটা দেখো, ভারতীয় সংবিধানে 5টি অনুচ্ছেদের দ্বারা সমতার অধিকার দেওয়া হয়েছে, সেগুলি হলো, বাংলাটা ট্রান্সলেট করা, ইংলিশটা দেখো। ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য রাইট টু ইকুয়ালিটি ইজ গ্র্যান্টেড বাই 5 আর্টিকেলস। দে আর, কত থেকে কত পর্যন্ত আর্টিকেল কি বলা হচ্ছে? রাইট টু ইকুয়ালিটি। এটার মানে কি? সমতার অধিকার বা সাম্যের অধিকার। একটু মনে করে দেখো, সঠিক উত্তর হবে 14 থেকে 18। এখানে দেখতে পাচ্ছ 14 থেকে 18 হলো সাম্যের অধিকার বা রাইট টু ইকুয়ালিটি। এবার দেখো, খুব ইম্পর্টেন্ট, 14 থেকে এই যে 18টা আছে, এই আর্টিকেলগুলো তোমাদের জানতে হবে এবং প্রতি টাইম মুখস্থ করতে হবে। প্রথম পয়েন্টটা কি আছে? 14, ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের চোখে সবাই সমান। 15 নম্বর আর্টিকেল কি আছে? ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে সমতা। 16 নম্বর আর্টিকেল কি আছে? সরকারি চাকরিতে সমান অধিকার। 17 নম্বর অস্পৃশ্যতা দূরীকরণ। 18 নম্বর দেখো, কোনো খেতাব বা পদবি গ্রহণ করা যাবে না। আবারও বলছি, 14 নম্বর আর্টিকেলটা কি আছে? ইকুয়ালিটি বিফোর ল। এই 3টে ওয়ার্ড তোমরা মুখস্থ করে নাও। বাংলায় বললে কি হবে? আইনের দৃষ্টিতে সবাই সমান। এটার মানে কি? একজন গরিব মানুষ এবং একজন ধনী ব্যক্তি একই রকম যদি অন্যায় করে, দুজনকে কিন্তু একই রকম শাস্তি দিতে হবে, সেটাই এই আর্টিকেলে বলছে। এবার বাস্তবে এটা কতটা অ্যাপ্লাই হয় সেটা আলাদা ম্যাটার, কিন্তু আমাদের সংবিধানে বলছে যে আইনের দৃষ্টিতে সবাই সমান।
এর কিছু এক্সেপশন আছে, যেমন গভর্নরের ক্ষেত্রে বা প্রেসিডেন্টের ক্ষেত্রে, অর্থাৎ রাষ্ট্রপতি। তো সেগুলো আমরা পরে আলোচনা করব। 15 নম্বর আর্টিকেল কি বলছে? এখানে দেখো 5টা বিষয় দেখতে পাচ্ছ: ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থান। এই 5টা জিনিসের উপর সমতা প্রদান, মানে এইগুলো নিয়ে ভেদাভেদ করা যাবে না। ইংলিশ ওয়ার্ডটা মনে রাখো, ডিসক্রিমিনেশন। বাংলায় বললে হবে বৈষম্য। তাহলে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের উপর কোনো রকম বৈষম্য করা যাবে না। পরেরটা দেখো 16 থেকে সরকারি, এইভাবে মনে রাখো, 16 থেকে সরকারি। সরকারি চাকরিতে সমান অধিকারের কথা বলা হয়েছে আর্টিকেল 16-তে। এসসি, এসটি, ওবিসি এগুলো আলাদা ব্যাপার। ইন জেনারেল কেস সবার কিন্তু সমান অধিকার আছে। 17 নম্বরটা কি আছে? অস্পৃশ্যতা দূরীকরণ। আমাদের দেশে অনেক জায়গাতেই এখন এই প্রবলেমটা দেখা যায়, একটা নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর উপরে কিন্তু ঘৃণা থাকে। ইভেন এটাও মনে করা হয় যে তাদের হাতে ছোঁয়া লাগলে পাপ হবে। তো সেই রকম সামাজিক বৈষম্যের ক্ষেত্রে আমাদের সংবিধান কি বলছে? যে এই দেশে থাকতে হলে কোনো রকম আনটাচেবিলিটি চলবে না, আমাদের একসাথে থাকতে হবে। এভাবে মনে রাখো, একসাথ। তাহলে একসাথ 17 থেকে কি হচ্ছে? আনটাচেবিলিটি, অর্থাৎ অস্পৃশ্যতা দূরীকরণ। আর 18 মানে কি? টাইটেল কথাটা মনে রাখবে, কোনো ধরনের এক্সট্রা খেতাব বা পদবি গ্রহণ করা যাবে না। এবার এখানে অনেকের মনে হতে পারে যে আমাদের তো ভারতরত্ন দেওয়া হচ্ছে, পদ্মশ্রী দেওয়া হচ্ছে, সেগুলো কি? তো এগুলো হচ্ছে একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, সম্মানজনক পুরস্কার। আর ভারতরত্ন দেওয়া স্টার্ট কবে হয়? 1954 সাল থেকে। সংবিধান লাগু কখন হয়েছে? 1950 সাল থেকে। তাহলে 18 নম্বর যে আর্টিকেলটা আছে, এটা 1950 সালে লাগু হয়, যে ভারতীয়রা কোনো এক্সট্রা খেতাব বা পদবি গ্রহণ করতে পারবে না। কোনো বাইরের দেশ যদি কোনো ভারতীয়কে কোনো রকম খেতাব বা পদবি দিতে চায়, তো সেটার জন্যও কিন্তু পারমিশন নিতে হবে। তাহলে আশা করছি 14 থেকে 18 পর্যন্ত তোমরা বুঝতে পারলে। যদি এর পরও আটকে যায়, একটা ছোট ট্রিক্স বলছি, সেটা মনে রাখো। প্রথমটা হচ্ছে ল, আইন। লতে যদি কোনো ডাউট থাকে, দেখো DOUT, ডাউট থাকে, তাহলে রাইট টু ইকুয়ালিটি এই টপিকটা দেখে নাও। কি বললাম? ল নিয়ে যদি কোনো ডাউট থাকে, তাহলে রাইট টু ইকুয়ালিটি এই টপিকটা দেখে নাও। ডি মানে ডিসক্রিমিনেশন, ও মানে অপরচুনিটি, কোথায়? সরকারি অফিসে। ইউ মানে আনটাচেবিলিটি, অর্থাৎ অস্পৃশ্যতা দূরীকরণ। আর টি মানে টাইটেল বা খেতাব। আর এটা অলওয়েজ মনে রাখো, 16 থেকে সরকারি, মানে প্রশ্নে যদি সরকারি চাকরি দেখতে পাও, ডাইরেক্ট 16 অ্যান্সার করে দেবে। নেক্সট প্রশ্ন দেখো, আইনের সমান সুরক্ষা সংবিধানের কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে? In which article of the Constitution equal protection of law is provided? ল দিয়েছে, তার মানে আর্টিকেল 14। ভারতের সংবিধানের নিচের কোন ধারাটি আইনের সামনে সমতার সঙ্গে সম্পর্কিত? একই প্রশ্ন। ইংলিশটা দেখো, ইকুয়ালিটি বিফোর ল। আমি এটা মনে রাখতে বলেছিলাম, তাহলে আর্টিকেল 14 হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ধারার অধীনে সরকারি চাকরির ক্ষেত্রে কোন আর্টিকেল? সরকারি মানে 16 মনে রাখতে বলেছিলাম। ইংলিশটা মনে রাখো, অপরচুনিটি এই ওয়ার্ডটা থাকবে। ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান, এই 5টার ভিত্তিতে বৈষম্যের নিষেধাজ্ঞা ভারতের সংবিধানের মৌলিক অধিকারের ড্যাশের অধীনে রাখা হয়েছে, মানে কোন আর্টিকেলের? টোটাল কতগুলোর ব্যাপারে বলা আছে দেখো, ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থান। তাহলে 5 ধরনের কথা বলা আছে। তাহলে 5 গুণিতক 5 3 15, এইভাবে মনে রাখতে পারো আর্টিকেল 15। সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি অস্পৃশ্যতা বিলুপ্ত করেছে? তাহলে আমি কি বলেছিলাম, এখানে আমাদের দেশে থাকতে গেলে অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি করা চলবে না, আমাদের একসাথে থাকতে হবে। তাহলে সঠিক উত্তর হলো অপশন সি। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের স্বাধীনতার অধিকার 4টে অনুচ্ছেদে দেওয়া হয়েছে, যা হলো। তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম? রাইট টু ইকুয়ালিটি। এরপর কি আছে? রাইট টু ফ্রিডম। রাইট টু ইকুয়ালিটি কতগুলো ছিল? 14 থেকে 18 পর্যন্ত, টোটাল 5টা। এরপর রাইট টু ফ্রিডম, একটু মনে করার চেষ্টা করো, 19 থেকে 22 পর্যন্ত, কতগুলো? 4টে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশান এ, আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22।
এরপর দেখো 19 থেকে 22 পর্যন্ত আর্টিকেলগুলো একটু আলোচনা করব। প্রথমে 19 আর্টিকেলটা দেখো, এতগুলো দেখে ঘাবড়ে যাবে না, আমি একটু সোজা করে বলে দিচ্ছি। 19 আর্টিকেলের মধ্যে এভাবে ABCD আকারে বলা আছে। সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 19A। এখানে কি আছে? বাক স্বাধীনতা। ইংরেজিতে বললে কি হবে? রাইট টু স্পিচ। এটা তোমরা নোট করে রাখো। তাহলে রাইট টু স্পিচ কোন আর্টিকেল? আর্টিকেল 19। পার্টিকুলার যদি বলে তাহলে 19A। এই 19A এর মধ্যে আর কি কি আসবে? প্রেস, সংবাদপত্র, নিউজ পেপার, এগুলোতে যে সাংবাদিক নিজের মতামত প্রকাশ করে সেটা কোন অধিকার? আর্টিকেল 19A-তে যেটা অধিকারের কথা বলা আছে, রাইট টু স্পিচ। তাহলে 19-এর এটা তোমাদের মনে থাকলো, রাইট টু স্পিচ বা বাক স্বাধীনতা। এরপরে দেখো BCDE আর G, এগুলো মনে রাখার জন্য আমি কতগুলো ওয়ার্ড বলছি, তোমরা একটু মন দিয়ে দেখো। বিতে আমি লিখলাম বন্দুক, সিতে সমিতি, ডিতে দিল্লি, ইতে আমি লিখলাম ব্লক, এফটা আমি ধরছি না। জিতে কি লিখবো? এখানে দেওয়া আছে জীবিকা। তাহলে কি কি লিখলাম দেখো, বিতে বন্দুক, সিতে সমিতি, ডিতে দিল্লি, ইতে ব্লক আর জিতে জীবিকা। এবার এক এক করে বলি। 19-এর বিতে আছে তুমি বন্দুক নিয়ে কোথাও যেতে পারবে না। বন্দুক মানে কি? অস্ত্র। তাহলে তোমাকে নিরস্ত্রভাবে যাতায়াত করতে হবে। ইতে আছে সমিতি বা সভা, তো তুমি নিজের ইচ্ছা মতো সভা সমিতি গঠন করতে পারো। ডিতে কি বললাম? দিল্লি। মনে করো তুমি দিল্লি যেতে চাইছো, যদি তোমার কাছে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট থাকে তাহলে কোনো সরকারি অফিসিয়াল তোমাকে দিল্লি যেতে বাধা দেবে না, দিতে পারবে না, কারণ আর্টিকেল 19G-তে বলা আছে যে তুমি স্বাধীনভাবে যেখানে ইচ্ছা যেতে পারো। ইতে কি লিখেছি? ব্লক। তুমি মনে করো কলকাতা সল্টলেক সেক্টর 5-এর ব্লকে গিয়ে তুমি একটা রুম দেখলে এবং সেখানে রেন্টে বা সেটাকে কিনে নিয়ে থাকতে চাইছো, তোমাকে কি কোনো গভর্নমেন্ট অফিসিয়াল বাধা দিতে পারবে? দিতে পারবে না। কেন? কারণ 19E-তে তোমাকে স্বাধীনতা দেওয়া আছে যে তুমি যেখানে ইচ্ছা বসবাস করতে পারবে। আর 19-এর G-তে কি বললাম? জীবিকা। জি থেকে জীবিকা, এই ওয়ার্ডটা মনে রাখবে। এটা কি বোঝাচ্ছে? তুমি নিজের ইচ্ছা মতো জীবিকা গ্রহণ করতে পারো, নিজের ইচ্ছা মতো বাণিজ্য করতে পারো, সরকার তোমাকে বাধা দেবে না। এই সবগুলো অবশ্যই কিছু শর্ত আছে। তোমাকে প্রতিটা কাজ লিগাল ওয়েতে করতে হবে, আইনসম্মতভাবে করতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে আরও একবার দেখো, 19A-তেও বললাম রাইট টু স্পিচ বা প্রেস। 19B-তে কীভাবে মনে রাখবে? বি থেকে বন্দুক, মানে কোথাও গেলে তোমাকে নিরস্ত্রভাবে যেতে হবে, অস্ত্র নিয়ে যেতে পারবে না। সি মানে সভা সমিতি, সভা সমিতি তুমি গঠন করতে পারবে। ডি মানে, আমি উদাহরণ হিসাবে দিল্লি বলেছি, তুমি যেখানে ইচ্ছা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। মানে, এটাও এক্সাম্পল হিসাবে আমি ব্লক বলেছি, যাতে তোমরা বুঝতে পারো যে যেখানে ইচ্ছা তুমি বসবাস করতে পারো। আর জি মানে জীবিকা। 19F-টা কি ছিল? সম্পত্তির অধিকার। ক্লাসের প্রথমে আমি বলেছিলাম 31 নম্বর আর্টিকেলে সম্পত্তির অধিকার ছিল, এবং সেটা নিয়ে আরও কিছু কিন্তু 19F-এ বলা ছিল, যেটা কি হয় 1978 সালে এই মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। এখন সেটা কি অধিকার? লিগাল রাইট বা আইনত অধিকার। এই সম্পত্তির অধিকার এখন কোন ধারায় আছে? ধারা 300A। যদি পার্ট জানতে চাই সেটাও জেনে রাখো যারা ইচ্ছুক আছো, পার্ট 12। তাহলে এতক্ষণ আমরা 19 নম্বর আর্টিকেলটা দেখলাম। সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? 19A। এখানে আরেকটা ইনফরমেশন জেনে রাখো, আমাদের যে RTI অ্যাক্ট আছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এটাও কিন্তু এই 19A এর অধিকার। RTI অ্যাক্ট কবে পাস হয়? এটাও খুব পরে, 2005, এটা মনে রেখো। এরপর প্রশ্ন আলোচনা করা যাক। ভারতীয় সংবিধানের কোন ধারাটি প্রেসের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত? ফ্রিডম অফ প্রেস, একটু আগে দেখলে আর্টিকেল 19। অপশনে যদি 19A থাকতো তাহলে সেটাই হতো রাইট অ্যান্সার। তাহলে দেখো, রাইট টু ফ্রিডম 19 থেকে 22 পর্যন্ত আর্টিকেল ছিল, যার মধ্যে 19টা কমপ্লিট করলাম। এরপরে 20 নম্বর আর্টিকেলটা দেখব। এগুলো একটু গল্পের মতো করে মনে রাখো। 20 আবার 1, 2, 3 এই হিসাবে আছে। 21-এ কি বলছে?
যে সময়ে অপরাধ ঘটেছে সেই সময়কার প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। মনে করো একজন 2005 সালে কাউকে মার্ডার করেছে, মানে তোমাদের বোঝানোর জন্য বলছি, কোনো আসামি মনে করো 2005 সালে মার্ডার করেছে, তার কেসটা চলতে চলতে 2024 সাল পর্যন্ত চলে আসে। আগে ধরো মার্ডারের শাস্তি ছিল 10 বছর জেল, মানে 2005-এর কথা বলছি। এখন মনে করো 2024 সালে এই শাস্তিটা বেড়ে 20 বছর হয়েছে। তো আর্টিকেল 20 বলছে যে সময় ওই ব্যক্তিটা অন্যায় করেছে বা অপরাধ করেছে তাকে সেই সময়ে শাস্তি দিতে হবে। 2024-এ যে 20 বছরের শাস্তি আছে এটা কিন্তু সে পাবে না। তাহলে 20 দাগের আর্টিকেলটা বুঝতে পারলে। 2 নম্বর কি বলছে দেখো, একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। এই ইংলিশ টার্মটা তোমরা মনে রাখবে, ডাবল জিওপার্ডি। একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না, মানে এই কেসটার কথাই ভাবো, 2005 সালে ও যে ভুলটা করেছে তার জন্য ও 10 বছর ধরো শাস্তি পেল, কিন্তু এটা কমপ্লিট হওয়ার পরে তুমি ওকে আবার 10 বছরের শাস্তি দিতে পারো না। কেন? কারণ ওটাই সংবিধান বলছে। এর পরের আর্টিকেলটা দেখো, কোনো অভিযুক্ত ব্যক্তিকে নিজের ইচ্ছার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। তোমরা এই কেসটার কথাই ভাবো, লোকটা একটা মার্ডার করেছে, কিন্তু মনে করো পুলিশ তাকে ফোর্স করছে যে 2টো মার্ডারের দায় নিতে। তো পুলিশে যদি এমন করে তাহলে এই কাজটা কিন্তু সংবিধানের বিরুদ্ধে হচ্ছে। কোন আর্টিকেল? 23। এখানে বলছে যে কোনো অভিযুক্ত ব্যক্তিকে বা কোনো অপরাধীকে নিজের ইচ্ছার বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। তাহলে আরও একবার দেখে নাও, যে সময়ে অপরাধ করেছে সেই সময়কার শাস্তি দিতে হবে, একটা অপরাধের জন্য একবারই শাস্তি দিতে হবে, আর 3 নম্বরটা হচ্ছে নিজের ইচ্ছার বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। 3টে পয়েন্টই আছে। 1, 2, 3 এভাবে নাও মনে করতে পারো, জাস্ট জেনে রাখো 20 নম্বর আর্টিকেলে এটা বলা আছে। আর এটা মনে রাখবে যে 20 নম্বর আর্টিকেলে অপরাধ এবং অপরাধী সংক্রান্ত অধিকারের কথা বলা আছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার বিচার ও শাস্তি দেওয়া যাবে না? অপরাধ এবং অপরাধী আর্টিকেল 20, একটু আগেই বললাম, তো সঠিক উত্তর হবে অপশন বি। তাহলে আমরা রাইট টু ফ্রিডমের 19 নম্বর এবং 20 নম্বর আর্টিকেলটা কভার করলাম। এরপরে 21 নম্বর আর্টিকেলটা আলোচনা করব। 21 নম্বর আর্টিকেল বলছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এক কথায় বললে বেঁচে থাকার অধিকার। যখনই প্রশ্নে দেখবে যে প্রোটেকশন অফ লাইফ আছে, তোমরা আর্টিকেল 21 এটা অ্যান্সার করে দেবে। মনে রাখবে কি করে দেখো, অনেকে 2 এইভাবে লেখে, 21 লিখলাম, তো আমি এখানে এফি যুক্ত করে দিলাম, তো LIFE, প্রোটেকশন অফ লাইফ। এই আর্টিকেলটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ বাকি যে অধিকারগুলো আছে সেগুলো কিন্তু কিছু ক্ষেত্রে তোমার থেকে কেড়ে নিতে পারে, কিন্তু 21 নম্বর আর্টিকেলটা তোমার থেকে কোনোদিন কাড়বে না। এটা আমাদের সংবিধানেই বলা আছে, যখন এমার্জেন্সি হবে তখন আর্টিকেল 20 এবং 21 ছাড়া বাকি সব অধিকার তোমার থেকে ছিনিয়ে নেওয়া হবে। সেটা কোন আর্টিকেলে বলা আছে? 359। পরে দেখো 21A, এই আর্টিকেলটা 2002 সালে অ্যাড হয়েছে। এখানে কি বলা আছে? শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন। খুব ইম্পর্ট্যান্ট। কততম সংশোধনী? 86তম। এখানে কি বলছে যে 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষার অধিকার হচ্ছে মৌলিক অধিকার, অর্থাৎ বাধ্যতামূলক। তাহলে এই দুটো আর্টিকেল তোমরা নোট করে নিও। প্রোটেকশন অফ লাইফ 21 নম্বর আর রাইট টু এডুকেশন 21A। ভারতীয় প্রজাতন্ত্রের সংবিধানের কোন অনুচ্ছেদটি জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার সঙ্গে সম্পর্কিত? ইংলিশ টার্মটা দেখো, লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। একটু আগেই বললাম 21টাকে এরকম করে লিখবে, লাইফ হলো, তাহলে 21 নম্বর আর্টিকেল হবে সঠিক উত্তর। তোমরা যেভাবে ইচ্ছা নিজেদের মতো ট্রিক্স বানিয়ে এটা মনে রাখতে পারো। আমি আমার স্টুডেন্টদের এইভাবেই মনে রাখতে বলি। পরের প্রশ্ন দেখো, অনুচ্ছেদ 21-এ ড্যাশ বয়সের শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করে?
একটু আগে দেখলে 6 থেকে 14 বছর। কত নম্বর আর্টিকেল এখানে দেওয়া আছে 21-এ। কোন সালে এটা অ্যাড হয়? 2002 সাল। কততম সংশোধনী? 86তম। শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়েছে কোন বছর? তাহলে 86তম অ্যামেন্ডমেন্ট। কত সাল? 2002। রাইট টু প্রাইভেসি ইজ প্রোটেক্টেড আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? রাইট টু প্রাইভেসি মানে কি আছে? রাইট টু লাইফ। তাহলে আমি একটু আগে কি বললাম? আর্টিকেল 21। প্রশ্নটা দেখো, IAS 2021-এর প্রিলিতে এসেছে। পরের প্রশ্নটা দেখো, এখানে দেখতেই পাচ্ছ রাইট টু লাইভলিহুড, রাইট টু প্রাইভেসি, রাইট টু ডিগনিটি, রাইট টু হিয়ারিং। একই প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন বি, আর্টিকেল 21। তাহলে রাইট টু ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার অধিকারের 19 নম্বর, 20 নম্বর এবং 21 নম্বর আলোচনা করা হয়েছে। 19 নম্বরের প্রধান আর্টিকেল কী ছিল? রাইট টু স্পিচ বা প্রেসের অধিকার। 20 নম্বর কী ছিল? অপরাধ এবং অপরাধী। 21 নম্বরে কি হলো? রাইট টু লাইফ। আর 22 নম্বরটা এবার আলোচনা করব। দেখো, একটা ছোট কথা মনে রাখবে, 20 নম্বর আর্টিকেলটা ছিল অপরাধ এবং অপরাধী সংক্রান্ত, আর 22 নম্বর আর্টিকেল হচ্ছে গ্রেপ্তার সংক্রান্ত। তো প্রথমটা কি বলছে? কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে অতি সত্বর তাকে গ্রেপ্তারের কারণটা জানাতে হবে। মানে কখনো যদি এমন সিচুয়েশন হয় যে তোমাকে কোনো পুলিশ গ্রেপ্তার করতে এসেছে, তাহলে তুমি সংবিধানের 22-এর 1 নম্বর ধারা অনুযায়ী সেই গ্রেপ্তারের কারণটা জিজ্ঞাসা করতে পারো। এটা তোমার অধিকার। পরের পয়েন্টটা কি আছে? কোনো গ্রেপ্তার ব্যক্তি তার পছন্দ মতো আইনজীবী নিতে পারে। এখানে তোমাকে কোনো পুলিশ অফিসিয়াল বাধা দিতে পারবে না। আর 22-এর 2 নম্বরটা দেখো, ধৃত ব্যক্তিকে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। খুব ইম্পর্টেন্ট। সাউথের একটা খুব পপুলার মুভি আছে জয় ভীম, যারা দেখেছো তারা হয়তো এই জিনিসটা ভালো করে বুঝতে পারবে। কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা হয় তাকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করাতে হবে। তাহলে 19 থেকে 22 পর্যন্ত আর্টিকেল তোমরা দেখলে। 20 আর 22 অনেক সময় গুলিয়ে যায়। মনে রাখবে 20টা হচ্ছে অপরাধ এবং অপরাধী সংক্রান্ত, আর 22টা হচ্ছে গ্রেপ্তার সংক্রান্ত। গুলিয়ে ফেলো না যেন। এখানে একটা কথা মনে রাখবে, কোনো ব্যক্তিকে এই যে গ্রেপ্তার করছে বা ডিটেন করছে, এটার একটা টাইপ হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন, PREVENTIVE, প্রিভেন্টিভ ডিটেনশন, DETENTION। বানানটা তোমরা একটু চেক করে নিও। তো প্রিভেন্টিভ ডিটেনশনটা কী জিনিস? এটা হচ্ছে কোনো ব্যক্তিকে বিনা বিচারে গ্রেপ্তার করে রাখা এবং তাকে আটক করে রাখা। আর একটা প্রশ্ন খুব আসে যে প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে সর্বাধিক কতদিন পর্যন্ত কোনো ব্যক্তিকে আটকে রাখা যায়? তো সেটা হচ্ছে 3 মাস। এটা তোমরা একটু নোট করে নিও। পরের প্রশ্ন, কোন ধারায় গ্রেপ্তারকৃত ব্যক্তির মৌলিক অধিকার রক্ষা করা হয়েছে? একটু আগেই দেখলে আর্টিকেল 22। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদগুলি শোষণের বিরুদ্ধে অধিকারের সঙ্গে সম্পর্কযুক্ত? একটু মনে করে দেখো। প্রথমে কি ছিল? 14 থেকে 18 হচ্ছে রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের অধিকার। এরপর 19 থেকে 22 যেটা এতক্ষণ আলোচনা হলো, সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম। নেক্সট আছে 23-24 শোষণের বিরুদ্ধে অধিকার, অর্থাৎ রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। প্রশ্নে দেখো সেটাই দেওয়া আছে, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। তো সঠিক উত্তর হবে অপশন এ, 23-24। আর্টিকেলগুলো কি? প্রথমে 23 নম্বর আর্টিকেলটা দেখো, তুমি কোনো ব্যক্তিকে বল প্রয়োগের মাধ্যমে পরিশ্রম করাতে পারো না, মানুষ কেনা বেচা করতেও পারবে না, কাউকে বেগার খাটানো সেটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ। অধিকারটা কি বলছে দেখো, শোষণের বিরুদ্ধে অধিকার। তাহলে শোষণ করতে পারবে না। কোন ধরনের শোষণ সেটা 23 নম্বরে দেখতে পাচ্ছ। কাউকে ফোর্স করে তুমি পরিশ্রম করাতে পারবে না, কাটাতে পারবে না, মানুষ কেনা বেচা করতে পারবে না। তাহলে এটার মানে কি বোঝাচ্ছে? দাসপ্রথার অবসান ঘটল।
যদি প্রশ্ন এমন আসে যে দাসপ্রথার অবসান কোন আর্টিকেলে বলা আছে, তো তার উত্তর হবে 23 নম্বর। 24-এ কি বলা আছে? 14 বছরের কম বয়সী শিশুদের শ্রমিক হিসাবে অথবা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না। এই দুটো আর্টিকেল অনেক সময় গুলিয়ে যায়। মনে রাখবে প্রথমটা বড় আর পরেরটা হচ্ছে ছোট। তাহলে প্রশ্নে যখন দেখতে পাবে মানুষ কেনা বেচা, কাউকে বেকার খাটানো, সেটা হবে 23 নম্বর, আর ছোটদের ক্ষেত্রে সেটা হবে 24 নম্বর। ছোট মানে কি বলা আছে? যারা 14 বছরের কম, তাদেরকে তুমি কোনো রিস্কি কাজ দিতে পারবে না। পরের প্রশ্নটা দেখো, মৌলিক অধিকারের অধীনে কোন ধারাটি সরাসরি শিশুদের শোষণের সঙ্গে সম্পর্কিত? দুটো আর্টিকেল ছিল 23 এবং 24। শোষণের বিরুদ্ধে অধিকার, 23টা আমি বললাম বড়, 24টা ছোট। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, আর্টিকেল 24। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে? ইংলিশ টার্মটা দেখো, ফ্রিডম অফ রিলিজিয়ন। তাহলে আবারও দেখো, প্রথমটা কি ছিল? সাম্যের অধিকার 14 থেকে 18। দ্বিতীয়টা 19 থেকে 22 স্বাধীনতার অধিকার। 23 থেকে 24 এইমাত্র করলাম শোষণের বিরুদ্ধে অধিকার। এরপর 25 থেকে 28 এটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। তো সঠিক উত্তর হবে অপশান সি, 25 থেকে 28। আর্টিকেলগুলো কি আছে একটু দেখে নাও। আবারও বলছি, এত বড় লেখা দেখে গুলিয়ে ফেলবে না। প্রত্যেকটা আর্টিকেলের সঙ্গে একটা করে ওয়ার্ড তোমরা রিলেট করে মনে রাখার চেষ্টা করো। এত কিছু লিখতে গেলে মাথা গুলিয়ে যাবে। যেমন 25 নম্বরটা তোমরা মনে রাখবে যে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে একজন ইন্ডিভিজুয়াল হিসাবে তুমি যে কোনো ধর্ম গ্রহণ করতে পারো, সেই ধর্ম প্রচারও করতে পারো। অবশ্যই কিছু নিয়ম মেনে করতে হবে, কাউকে ফোর্সফুলি তুমি কনভার্ট করতে পারো না। 26 নম্বরটা কি আছে? এটা ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে, ইনস্টিটিউশন। তাহলে 25 নম্বর কি হলো? একটা ইন্ডিভিজুয়াল যে কোনো ধর্ম গ্রহণ করতে পারবে। 26 নম্বর কি? কোনো ধর্মীয় ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করতে চাইছো, সেটা গঠন করতে পারবে। দুটো ডিফারেন্স বোঝা গেল। এরপরে 27 নম্বর হচ্ছে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে তুমি ডোনেশন করেছো, সেটার কোনো ট্যাক্স হবে না। ট্যাক্সের বাংলা কি? কর প্রদান। তাহলে ধর্মের সঙ্গে যখন ট্যাক্স বা কর প্রদানের কথা উল্লেখ থাকবে প্রশ্নে, তার উত্তর কি হবে? 27 নম্বর আর্টিকেল। আর 28 নম্বরটা কি বলছে? শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার। শিক্ষা প্রতিষ্ঠান মূলত 3 ধরনের হয়। একটা হচ্ছে 100% সরকারি, মানে পুরোপুরি সরকারের সাহায্যে চলছে। একটা হচ্ছে সরকারের সামান্য ভাগ, আর একটা হচ্ছে পুরোপুরি প্রাইভেট বা বেসরকারি যাকে বলে। তো এই 28 নম্বর আর্টিকেলটা বলছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুরোপুরি অর্থাৎ 100% সরকারি আন্ডারটেকিং, সেখানে কিন্তু কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে না। আবারও বলছি, যেসব শিক্ষা প্রতিষ্ঠান 100% সরকারি আন্ডারটেকিং, সেখানে কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে না। এবার দেখো, যেটা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেমন ধরো আশ্রম, মাদ্রাসা, এখানে তাদের নিজেদের ইচ্ছা মতো ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে। আর মাঝের টাইপটা দেখো, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের সামান্য ভাগ আছে বা সামান্য শেয়ার আছে বলতে পারো, অর্থাৎ পুরোপুরি সরকারি নয়, সেখানে কিছু নির্দিষ্ট শর্ত মেনে এই ধর্মীয় অনুষ্ঠান পালন করা যেতে পারে। সেখানে যারা পড়াশোনা করছে তাদের গার্জেনের সঙ্গে আলোচনা করতে হবে, বা স্টুডেন্টরা যদি অ্যাডাল্ট হয় তাদের মতামত নিতে হবে। তাহলে দেখো, আমি আরও একবার বলছি। প্রথমে 25 সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্যক্তি। 26-এ কি আছে? ধর্মীয় প্রতিষ্ঠান। 27-এ কি মনে রাখবে? কর বা ট্যাক্স। আর 28 নম্বর কি? পুরোপুরি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে না। তোমরা নিজেদের মতো করে নোট করে নিও। এই প্রশ্নটা দেখো, 2016 WBCS এসেছে, খুব ইম্পর্টেন্ট। প্রশ্নটা কি বলছে? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রীয় তহবিল থেকে সম্পূর্ণরূপে রক্ষণাবেক্ষণ করা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় নির্দেশ প্রদান করা যাবে না? তাহলে এত বড় বড় করে কি বলছে? এটাই তো বোঝাচ্ছে যে 100% সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে
ধর্মীয় নির্দেশ প্রদান করা যাবে না, এটা কোন আর্টিকেল? তাহলে যে 4টে আর্টিকেল ছিল তার শেষের আর্টিকেলটা ছিল অর্থাৎ আর্টিকেল 28। 25-এ কী ছিল? ইন্ডিভিজুয়াল। 26-এ ইনস্টিটিউশন, 27-এ ট্যাক্স, আর 28-এ তো এটা। পরের প্রশ্নটা দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শিখদের কীর্তন পড়াকে ধর্মের স্বাধীনতার অধিকার হিসাবে গণ্য করা হয়েছে? তাহলে এটা ব্যক্তিগত অধিকার। ধর্মীয় অধিকার টোটাল কটা ছিল? 25, 26, 27, 28। এর মধ্যে ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল অধিকার কোনটা? প্রথমটা, 25টা। তাহলে আর্টিকেল 25, অপশন বি হবে সঠিক উত্তর। তোমরা জানো যে প্রত্যেক শিখের কাছে একটা করে কীর্তন থাকে। অনেকটা এরকম দেখতে হয়, ছুরির মতো। ইতিহাসে তোমরা হয়তো পড়েছো যে শিখদের 5টা কে থাকে, যার মধ্যে একটা হচ্ছে কীর্তন, যেটা এরকম ছুরির মতো দেখতে। তারপর হচ্ছে কেস বা চুল, আরেকটা হচ্ছে কারা, এক ধরনের বালা, তোমরা নেটে সার্চ করে দেখতে পাবে। আর কি আছে? কাঙ্গা, অর্থাৎ চিরুনি, হিন্দিতে কাঙ্গিও বলে। তাহলে 4টে হলো, আরেকটা বাকি থাকলো হচ্ছে কাচ্ছা, যে কাচ্ছা পরে প্যান্টের মতো, প্যান্ট ঠিক না, ধুতির মতো, তো সেটাকে কাচ্ছা বলে। তাহলে জেনারেল ইনফরমেশন হিসাবে এটা জেনে রাখো। এটা প্রবর্তন কে করেছিল? 10ম শিখ গুরু গোবিন্দ সিং। ওনার খালসা বাহিনীকে এই 5টা ক পালন করার বা মানার আদেশ দিয়েছিলেন। তাহলে এবার পলিটিতে ফিরে আসা যাক। শিখেরা এই যে কীর্তনটা ইউজ করে, এটা কোন আর্টিকেল? আর্টিকেল 25। তাহলে এতক্ষণ তোমরা 4 ধরনের মৌলিক অধিকারের কথা জানলে। রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম বা স্বাধীনতার অধিকার, তারপর শোষণের বিরুদ্ধে অধিকার, তারপরে ধর্মীয় অধিকার। এই 4টে জানলে। এরপর কি আছে? 29 এবং 30, এটা হচ্ছে কালচারাল এবং এডুকেশনাল রাইট, শিক্ষা ও সংস্কৃতির অধিকার। জাস্ট এতটুকু মনে রাখো যে 29টা হচ্ছে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা। যদি মাইনরিটিদের অধিকার বলে তাহলে তার অ্যান্সার হবে আর্টিকেল 29। আর যদি বলে সংখ্যালঘু অর্থাৎ মাইনরিটিদের শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে সেটা হবে আর্টিকেল 30। শুধু মাইনরিটি থাকলে সেটা হবে 29। আর মাইনরিটিদের প্রতিষ্ঠান, সেটা গঠন হতে পারে, পরিচালনা হতে পারে, সেটার জন্য আর্টিকেল কি আছে? 30। তাহলে 5টা মৌলিক অধিকার কমপ্লিট হলো। এরপরে কি বাকি থাকলো? আর্টিকেল 32, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। ইংরাজি টার্মটা মনে রাখবে, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। খুব ইম্পর্ট্যান্ট এই আর্টিকেলটা, আর ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকেই আসে। 32 নম্বর আর্টিকেল কি বলছে? কোনো রকম বঞ্চনার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার অধিকার। একদম প্রথম প্রশ্নটাই দেখেছিলে যে ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার হচ্ছে জাস্টিসিয়েবল। তার মানে কি? তোমার মৌলিক অধিকার যদি খর্ব হয় কোনোভাবে, তুমি কিন্তু ডাইরেক্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারো। আর এই আর্টিকেলকে ডক্টর বি.আর. আম্বেদকর কি বলেছেন? হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। কোন আর্টিকেল? আর্টিকেল 32। সেটা কি? রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। প্রশ্ন দেখো, নিচের কোন অধিকারটিকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন? ইংলিশটা দেখো, হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। এখনই দেখলে সঠিক উত্তর হবে অপশন ডি, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। কত নম্বর আর্টিকেল? 32। কত জায়গায় এসছে তোমরা নিজেরাই দেখে নাও। ভারতীয় সংবিধানের অধীনে নিম্নলিখিতদের মধ্যে কাকে মৌলিক অধিকারের অভিভাবক হিসাবে বিবেচনা করা হয়? দেখো, এতক্ষণ আমরা মৌলিক অধিকারগুলো নিয়ে জানলাম। তারপর কি দেখলাম? যদি মৌলিক অধিকার খর্ব করা হয় তাহলে একজন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। তাহলে এখানে গার্জেন কে হলো? মেন যে গার্জেন সেটা হলো সুপ্রিম কোর্ট। 4টে অপশন দেখো, পার্লামেন্ট হবে না, প্রেসিডেন্ট হবে না, অপশন সি জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থা, এটাই হবে সঠিক উত্তর।
যদি সুপ্রিম কোর্ট থাকতো সেটাও অ্যান্সার হতো, বা সুপ্রিম কোর্ট হাইকোর্ট দুটো একসঙ্গে থাকলে সেটাও অ্যান্সার হতো। আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হু ইজ দ্য গার্জিয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস? সেম প্রশ্ন, এখানে দেখো সুপ্রিম কোর্ট আছে, তাহলে সেটাই সঠিক উত্তর। গার্জিয়ান না দিয়ে তোমাকে কাস্টোডিয়ানও দিয়ে দিতে পারে। তোমাকে প্রশ্নে বললো যে হু ইজ দ্য কাস্টোডিয়ান অফ ফান্ডামেন্টাল রাইটস, তার উত্তরও কিন্তু সুপ্রিম কোর্ট হবে। পরের প্রশ্ন, রাইট টু প্রপার্টি ইজ এ, সম্পত্তির অধিকার হলো, এটা ফান্ডামেন্টাল রাইট আগে ছিল কত সাল পর্যন্ত? 1978। এরপর কি হয়? ইন্দিরা গান্ধীর সরকার চেঞ্জ হয়, নতুন সরকার আসে মোরারজি দেশাই, এটাও মনে রাখো। ইনি কোন দলের ছিলেন? জনতা দল। এই মোরারজি দেশাই জনতা দল এসে কি করলো? রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকারকে ফান্ডামেন্টাল রাইট থেকে বাদ দিল। কোথায় ঢোকালো? লিগ্যাল রাইটে। তাহলে সম্পত্তির অধিকার এখন হচ্ছে লিগ্যাল রাইট বা আইনত অধিকার। দুটোর মধ্যে পার্থক্য কি? ফান্ডামেন্টাল রাইট থেকে তুমি যদি বঞ্চিত হও ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারবে, কিন্তু লিগ্যাল রাইট এখান থেকে তুমি যদি বঞ্চিত হয়ে যাও তোমার কাছে ওই পাওয়ার থাকবে না যে তুমি সুপ্রিম কোর্টে যাবে। রাইট টু প্রপার্টি কততম সংশোধনীতে ফান্ডামেন্টাল রাইট থেকে আলাদা করা হয়? 44তম, এটাও মনে রেখো। পরের প্রশ্ন দেখো, সংবিধানের নিচের কোন সংশোধনী আইন মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে মুছে দিয়েছে? তাহলে রাইট টু প্রপার্টি কোন সংশোধনীতে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? এর আগের প্রশ্নেই দেখলে অপশন সি 44তম অ্যামেন্ডমেন্ট, কত সাল? 1978। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের 359 অনুচ্ছেদের অধীনে জরুরি অবস্থা বলবৎ করার সময় মৌলিক অধিকার সম্পর্কিত অনুচ্ছেদের মধ্যে কোনটি স্থগিত রাখা যাবে না? ইংলিশটাও দেখে নাও। Which one among the following pairs of articles relating to the fundamental rights cannot be suspended during the enforcement of emergency under Article 359 of Indian Constitution? অলরেডি এটা নিয়ে আলোচনা হয়েছে যে আর্টিকেল 20 এবং 21 কোনো অবস্থাতে কিন্তু স্থগিত রাখা যাবে না, এই দুটো আর্টিকেল বাদ দেওয়া যাবে না। এটা কোন আর্টিকেলে বলা আছে? 359। এখানে একটা ছোট ইনফরমেশন জেনে রাখো যে এমার্জেন্সি কত প্রকার হতে পারে। প্রথমত দেখো, যুদ্ধের ক্ষেত্রে। আরেকটি কি হতে পারে? বাইরে থেকে কোনো শত্রু আক্রমণ করলো, অর্থাৎ বহিঃশত্রুর আক্রমণ। আরেকটা এমার্জেন্সি হয়, সেটা হচ্ছে ইন্টারনাল এমার্জেন্সি। এবার দেখো, এই যে 20 নম্বর এবং 21 নম্বর আর্টিকেল আছে, এই দুটো আর্টিকেল, এই তিনটে অবস্থাতেই কিন্তু স্থগিত রাখা যাবে না। এটা কোন আর্টিকেল? 359, যেটাই প্রশ্নে আছে। আরেকটা আর্টিকেল আছে 358। এমার্জেন্সি নিয়ে যখন ক্লাস করানো হবে সেখানে এই ব্যাপারগুলো আরও ডিটেলসে আলোচনা করা হবে। এখন শুধু এতটুকু জানো যে ইন্টারনাল এমার্জেন্সির ক্ষেত্রে আর্টিকেল 19টাকেও স্থগিত রাখা যায় না, মানে বাদ দেওয়া যাবে না। বাকি যে দুটো এমার্জেন্সি আছে, যেমন যুদ্ধের ক্ষেত্রে হতে পারে বা বহিঃশত্রুর আক্রমণে হতে পারে, এই সব এমার্জেন্সির ক্ষেত্রে 19 নম্বরটাও বাদ যাবে। কিন্তু এমার্জেন্সিটা যদি ইন্টারনাল কারণে হয়, যেমন 1975 সালে হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়, 21 মাসের মতো স্থায়ী ছিল, তো সেই রকম এমার্জেন্সিতে এই 19 নম্বরটা কিন্তু লাগু থাকবে, বাদ যাবে না। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধান অনুযায়ী শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা ড্যাশ বয়স পর্যন্ত বাধ্যতামূলক। এটা আশা করছি বলতে হবে না। 30 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা নিজেরা করো। আর্টিকেল 15 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটস টু দ্য, 15 নম্বর অনুচ্ছেদ কি বোঝাচ্ছে? 4টে অধিকার দিয়েছে, এর মধ্যে কোনটা? এটাও তোমরা নিজেরা করার চেষ্টা করো। তাহলে আজকের ক্লাসে ফান্ডামেন্টাল রাইট নিয়ে আলোচনা করা হলো। এটা কত নম্বর পার্ট?
3 নম্বর আর্টিকেল 12 থেকে 35, 3 12 36 মনে রাখবে, তার থেকে 1 কম। কিছু টুকরো ইনফরমেশন আরও জেনে নাও। যেমন 12 নম্বর আর্টিকেলটা, এখানে স্টেটের ডেফিনেশন দেওয়া আছে। 13 নম্বরটাও মনে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ। এটার মানে কি বোঝাচ্ছে? মনে করো ভারতের প্রশাসনিক বিভাগ বা এক্সিকিউটিভ বিভাগ, এদের কাজগুলো ঠিকঠাক হচ্ছে কি না তার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট রিভিউ করতে পারে। এটা আর্টিকেল 13। কোন দেশ থেকে এই ধারণা নেওয়া হয়েছে? ইউএসএ। আরেকটা পয়েন্ট বলতে ভুলে গেছিলাম, ইকুয়ালিটি বিফোর ল। মনে পড়ছে কিনা দেখো। কত নম্বর আর্টিকেল ছিল? 14। এই ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে ব্রিটেন, বা ইউকেও বলতে পারো। আরেকটা পয়েন্ট মনে রাখবে, এসএসসির কোনো একটা এক্সামে এসেছিল যে রাইট টু ম্যারেজ। এই রাইট টু ম্যারেজ অর্থাৎ তুমি কাকে বিয়ে করবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার এবং তোমার নিজস্ব অধিকার। তো সেই অধিকার কোন আর্টিকেলে বলা আছে? এটা তোমরা নোট করে নাও, আর্টিকেল 21। 21টাকে আমি কিভাবে মনে রাখতে বলেছিলাম? LIFE। তাহলে রাইট টু লাইফ, রাইট টু প্রাইভেসি, রাইট টু পার্সোনাল লিবার্টি, এই রাইটগুলোর আন্ডারে রাইট টু ম্যারেজটা পড়ছে। ইনফরমেশনগুলো তোমরা নিজেদের মতো করে নোট করে নিও। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। এর পরের ক্লাসে আমরা রিট নিয়ে আলোচনা করব। ধরো তোমার মৌলিক অধিকার খর্ব করা হয়েছে, তো তুমি কি করলে? সুপ্রিম কোর্টের কাছে গেলে। সুপ্রিম কোর্ট এবার তোমার কেসটা নিয়ে রিভিউ করবে। এবার সেই রিভিউয়ে যদি সত্যিই এটা বোঝা যায় যে তোমার মৌলিক অধিকার বঞ্চিত করা হয়েছে, তাহলে সুপ্রিম কোর্ট রিট জারি করার মাধ্যমে তোমার সেই অধিকার ফিরিয়ে দেবে। মূলত 5 ধরনের রিট জারি করা হয়। এটা কি আজকের ক্লাসে আর বললাম না, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছে। এর পরের ক্লাসে রিটগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা হেল্পফুল বলে মনে হলে তোমরা একটা লাইক করে দিও। কোনো কোয়ারিজ থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।